হ্যালো ভিউয়ার্স, ডেলি প্রাইম হাঙ্গামার তরফ থেকে আমি ভাস্কর দেব আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আমি কথা দিয়েছিলাম, কথা রেখেছি। বলেছিলাম প্রত্যেকের ড্রয়িং রুমে ঢুকে যাব, আপনাদের সঙ্গে কথা বলাবো। তাই আমি চলে এসেছি আমার সহকর্মী, আমরা একসঙ্গে অভিনয় করি, সুজয় মজুমদারের বাড়িতে। সুজয়, প্লিজ কাম। চলে এসেছি আমি। আপাতত এটা আরে বাস, ঠিক আছে। ঘরেই বানালে নাকি? না না, ঘরে না, কিনে এনেছি। চাটা কাকার দোকানে খাবো। ও বাহ বাহ। আমি বলে রাখি, সুজয়ের গ্রামের বাড়ি অশোকনগর। আমি যেমন শিলিগুড়ির ছেলে, আমরা দুজনেই কলকাতায় রয়েছি। আমাদের নিজের মাতৃভূমি বলা চলে না ঠিক, মানে নিজের পাড়া গাঁ ছেড়ে একদম কলকাতা শহরে। তো আই থিঙ্ক আমার মতো সুজয়কেও প্রচুর স্ট্রাগলিং করে উঠতে হয়েছে। তো যাও, এই সমস্ত কথাবার্তা আমাদের আড্ডার মাঝে অনেক কিছু চলবে। আর তার আগে সুজয়কে বলবো আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। নমস্কার, আমি সুজয় মজুমদার। ডেলি প্রাইম হাঙ্গামার সমস্ত দর্শককে জানাই অফুরান শুভেচ্ছা। আপনারা খুব ভালো থাকুন আর এই চ্যানেলটি দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সুজয়। সুজয় সম্পর্কে একটু না বললে হয় না। আমরা বিভিন্ন ছবিতে, না একটু না বললে সত্যিই হচ্ছে না, বিভিন্ন ছবিতে বিভিন্ন রকমের ক্যারেক্টার করেছি। তো সুজয়, আই থিঙ্ক তোমার কমেডি একটা সিরিয়াল আমি দেখেছিলাম টিভিতে, সেটা দিয়ে তোমার মনে হচ্ছে শুরু করেছিলে নাকি? হ্যাঁ হ্যাঁ, রাজা গজা। রাজা গজা। প্রচুর মজাদার কমেডি ছিল তাতে। আপনার মনে হয় যারা রাজা গজা দেখেছেন তাদের মনে আছে। তাছাড়াও সুজয়ের প্রচুর কমেডি, আই থিঙ্ক সুজয়কে আমি দেখেছি পারফর্ম করার সময়, যখন কোনো কমেডি চ্যাপ্টার থাকতো তাতেও ইন্তু পেতো খুব কাজ করতে। প্রত্যেকে, আমি যেমন আমার একটা ভার্সেটাইল রয়েছে যে আমি এই জায়গাতে কাজ করতে গেলে আমি একটু বেশি কমফোর্ট ফিল করি। আই থিঙ্ক সুজয়ের কমফোর্ট জোন হচ্ছে মানে কমেডি। সো আজকে আপনাদেরকে এন্টারটেনে ভরিয়ে দেবে সুজয়। তো সুজয়, তোমার প্রচলিত ওই কোনো একটা পিসির একটা গল্প তুমি বলতে মাঝে মাঝে। তারো পিসি সম্পর্কে একটু বলো তো। তারপিসি সম্পর্কে বলার আগে একটা ব্যাপার বলি, মানে ভাস্কর বলল কমেডি জোনটা আমি একটু কমফোর্ট ফিল করি, একদমই তাই। আমার অ্যাকচুয়ালি নিজে খুব খুশি থাকতে ভালোবাসি আর প্রত্যেককে খুশি রাখতে খুব ভালোবাসি, হাসাতে আমার খুব ভালো লাগে। এবার আমাদের পাড়ায় তারু পিসি নামে একজন আছে, তার অনেকবার বিয়ে হয়ে গেছে। তারু পিসি প্রতিবার বিয়ের পর ফিরে আসে। ফিরে আসার সময় মানে আমরা জিজ্ঞাসা করি যে তারু পিসি এবার ফিরে এলে কেন? তারু পিসি ঠিক এইরকম ভাবে উত্তর দেয়। আমি চেষ্টা করি, জাস্ট মানে অবজার্ভ করে চেষ্টা করছি। তুমি খাও না? কাছে আর কি কমু, আমাদের কইলো যে তখন নাকি শোরুম আছে। হ্যাঁ, তা শোরুম আছে, তা তুমি কি শোরুম? আরে গিয়া দেখি, শ্বশুর বাড়ি গিয়া দেখি চপের দোকান। চপের দোকান? আর সে বলেছে তোমাকে শোরুম আছে? আরে আমার বর কইতাছে যে কাচের পেছনে গাড়ি থাকলে যদি শোরুম হয়, তাহলে কাচের পেছনে চপ থাকলে শোরুম হইবে না কেন? লাথি মেরে চললে হচ্ছে তারও বেশি। ফ্যান্টাস্টিক। আমি নিজে মানে কি বলবো, নিজে যখন হেসে ফেলেছি বুঝতেই পারছি যে আপনারাও আই থিঙ্ক হাসছেন। আরও অনেক মজাদার গল্প রয়েছে, সঙ্গে থাকুন প্লিজ। আর সবাইকে একটা কথা বারবার বলছি যে আপনারা কিন্তু মিস করবেন না প্লিজ। আপনাদের জন্য সবার বাড়ি বাড়ি আমি যাচ্ছি, কথা দিয়েছিলাম, কথা রাখছি। আপনারা সাবস্ক্রাইব করুন, বেশি করে শেয়ার করুন এবং লাইক করুন। আমার একটা মানে রবিজির একটা ছবি করতে গিয়ে আমার দক্ষিণে ভাষা শিখতে হয়েছিল। মানে দক্ষিণে বলতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই নামখানা, কাকদ্বীপ, সুন্দরবন এই সাইডের মানুষ এই ধরনের হ্যাঁ এই ধরনের ভাষাটা বলে। এবার সেখানে গিয়ে আমি কীভাবে শিখবো, কী করবো, আমি ওখানে চলে গেছি। ট্রেনে করে চলে যেতাম, আবার চলে আসতাম, সন্ধ্যেবেলা চলে আসতাম, সকালবেলা যেতাম, সন্ধ্যেবেলা চলে আসতাম। মানে খাওয়া দাওয়া করতে বেশ মজা হতো। লোকগুলো খুব সরল, ভাষাটা খুব মিষ্টি লাগে আমার। যে কোনো বাংলা, মানে যে কোনো বাংলা অ্যাকসেন্টই আমার খুব মিষ্টি লাগে। এবার ওখানে গিয়ে একটা অদ্ভুত, মানে আমি একদিন ট্রেনে করে ফিরছি, হঠাৎ একজন, মানে আমাদের সব কলকাতায় যেসব বাড়িতে মানে কিছু মহিলা আছে যারা কাজ করেন আর কি, তারা ট্রেনে করে আসেন বা ট্রেনে করে ফেরেন, তারা ফোনে অদ্ভুতভাবে কথা বলে। ছোট ফোনটা নেয়, ওটা নিয়ে হ্যাঁ বলতেছি কি কালকে আমি যেতে পারবো না। না না, মানে পোলারে নিয়ে পোলিও খেতে যেতে হবে, ও আমি যেতে পারবো না। পোলিও তো দেখো সরকারি কাজ, ও না করলে তো চলবে না। তোমরা তো দেখো শিক্ষিত মানুষ, সরকারি কাজে বাধা দেবা কি করে? আমার যেতে হবে, কালকে আমি যেতে পারবো না। হ্যাঁ পরশু চলে যাবো, বাসন কটা রেখে দিও, আমি পরে মেজে দেবো। ঠিক আছে দিদি, রাখলাম গো, রেখে দিলাম। ঠিক আছে, আমি নিয়ে দিলাম। ফোনটা নাকি নিবিয়ে দিল লোকটা। অদ্ভুত।
সেইখানে একটা লোককে, আমি চায়ের দোকানে আড্ডা মারতাম, ওখানে একটা লোককে হঠাৎই কিছু ছেলে খঞ্জাচ্ছে। দর্শক বন্ধু কিছু মনে করবেন না, আমি একটু একটু এর দিকে যাচ্ছি, মানে একটু বয়স বাড়াচ্ছি এই ভিডিওটি। এবার সেখানে একটা মানে ছেলে পেলেগুলো একটা লোককে খচাচ্ছে। লোকটা খুব সাধারণ একটা লোক, পংটা মারা। পংটা মরা বললে না, বললে লোকটা খচে যাচ্ছে। ওই ছেলেদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই তোমরা ওনাকে পংটা মরা কেন বলো? বলছে জানি না দাদা, সবাই বলে তাই আমরাও বলি। আর লোকটা অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বলে খচাচ্ছে। এবার আমি বসে আছি চুপচাপ, চা খাচ্ছি, দেখছি আর লোকটাকে বলেছে পংটা মরা, বলছে অমুকের বাচ্চা অমুকের বাচ্চা বলছে। এবার ছেলেটা বললো আমি অমুকের নই, আমি বাঘের বাচ্চা। লোকটা হঠাৎ কিছুক্ষণ চুপ থেকে বললো তা তোর মা সুন্দরবনে, তা তোর মা বনে গেছিল না বাঘ তোর মার কাছে এসছিল? সেটা চুপ। ক্ষমা করবেন যদি আপনাদের খারাপ লেগে থাকে, আসলে মজা করতে গেলে না কিছু এই ব্যাপারগুলো চলে আসে। একদম ঠিক। মানে সবকিছু নিয়েই তো মজা, কোনো কিছু বাদ দিয়ে কিছু করতে পারি না, তার জন্য চলে আসে। যদি খারাপ লাগে ক্ষমা করবেন, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু এই যে আমাদের চ্যানেলটি। সত্যি অসাধারণ অসাধারণ। সুজয়, তোমার আচ্ছা বাবাইদার কথা বলি। হ্যাঁ বাবাইদার কথা বলো। বাবাইদা হচ্ছে আমাদের অশোকনগরের এমন একজন ব্যক্তি, বাবাইদার বয়স এখন প্রায় 47। বাবাইদা, আপনাদের মনে থাকবে দর্শক বন্ধু, গাভাস্কার, কিরণ মোরে, রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, সেই সময় বাবাইদার ব্রেনটা থেমে গেছে। সাপোজ আপনারা ক্রিকেট নিয়ে আলোচনা করছেন, বিরাট বা ধোনি এসব নিয়ে আলোচনা করছে, বাবাইদা বললো গাভাস্কার ওই শটটা কিন্তু ভালো মারেনি রে, আর একটু টেনে খেলতে পারত। বাবাইদার ব্রেনটা ওখানেই থেমে গেছে। সাপোজ আমরা নরেন্দ্র মোদী নিয়ে আলোচনা করছি, বাবাইদা হঠাৎ বলবে রাজীব গান্ধী কি এবার জিতবে, মানে বাবাইদা ওখানে থেমে যায়, মানে ওখানেই থেমে আছে, বাবাইদার কিছুতেই আপডেট হয়নি। বাবাইদাকে ছোটবেলায় খুব কাজে লাগানো হতো, মানে এক প্লেট চাউমিন দিলে বাবাইদা একটা কাজ করে দিত। মানে আমাদের সিনিয়র দাদারা বলে যে কেউ হয়তো সরস্বতী পুজোর চাঁদা দিল, বাবাইদাকে হাফ প্লেট চাউমিন খাইয়ে সে বাড়িতে পাঠিয়ে দেওয়া হতো। তখনকার দিনে মানে বাড়ির বৈঠকখানায় টিভি থাকতো, সবাই পাড়ার লোকজন সবাই দেখতো। বাবাইদা বললো কাকু আমি একটু টিভি দেখুম। হ্যাঁ হ্যাঁ কি হয়েছে দেখ, কি হয়েছে, কোনো অসুবিধা নেই, দেখ। কিছুক্ষণ পর কাকু সন্ধ্যেবেলায় বাজারের ব্যাগটা নিয়ে সান্ধ্যকালীন বাজার করতে বেরোলো, বা এমনি বেরোনোর সময় কাকু হঠাৎ স্লিপ করে পড়ে গেল। কি ব্যাপার? বাবাইদা ওখানে পটি করে রেখে দিয়েছে। এবং বাবাইদার সেরা কীর্তি হচ্ছে, একজনের গেট বন্ধ ছিল, সে আমাদের সরস্বতী ঠাকুর মানে দাদাদের সরস্বতী ঠাকুর দেয়নি বলে গেটের উপর চড়ে পটি করেছে। সে অনেকদিন মানে সে সারাদিন বাড়ি থেকে বেরোতে পারেনি, লোক এনে পরিষ্কার করে তাও তাকে বাড়ি থেকে বেরোতে হয়েছে। এই হচ্ছে আমাদের বাবাইদা। সত্যি প্রত্যেকটা গ্রামেই না এরকম কিছু কিছু লোক থাকে যাদের কথা পরবর্তীকালে উঠে আসে আমাদের মাধ্যমে কিংবা প্রচলিত হয়ে যায়। এদের কথা ভুললেও কিন্তু চলে না। আমরা কিন্তু কাজের জন্য নিজের এরিয়া ছেড়ে নিজের এলাকা ছেড়ে বাইরে থাকি, তো আমাদের কিন্তু প্রত্যেকেরই নিজের নিজের এলাকায় এরকম লোক থাকে, আর তাদের কথাগুলো মনে পড়ে। মিস ভালো করি লাগে। আমরা, খুব সত্যি আমরা খুব মিস করি। মিস করি আমাদের পাড়ায়। যাই হোক, সুজয়, তুমি তো প্রথম কাজ রাজাগজা দিয়ে শুরু করেছিলে। তুমি অশোকনগরের ছেলে, অশোকনগর থেকে এসে প্রথম সিরিয়াল করছো। আচ্ছা, অশোকনগর বলতে কিন্তু নর্থ 24 পরগনা বলতে হয়। হ্যাঁ হ্যাঁ, টলিগঞ্জে একটা নো অশোকনগর নো নো নো, আছে, অনেকে আমি ভাববে- কিন্তু উত্তর 24 পরগনার অশোকনগরের কথা বলছি, যেটাকে হাবড়া হ্যাঁ, হাবড়া অশোকনগর বলা হয়। যাই হোক, আমি সেটা ভেবেই বলছি। তো সবচেয়ে বড় কথা হলো যে তুমি আমার মতো মফস্বলের ছেলে, তুমি প্রথম এসে রাজাগজাতে সুযোগ পেলে। তুমি তো থিয়েটার ব্যাকগ্রাউন্ডের ছেলে, তো সেখান থেকে তোমার প্রথম টেলিমিডিয়াতে কাজ করে তোমার প্রথম অভিজ্ঞতা। অ্যাকচুয়ালি থিয়েটার করতাম। এবার বাড়ি থেকে একদম সাপোর্ট ছিল না। বাড়ি থেকে সাপোর্ট ছিল না বলতে বাড়ির লোক ভাবছে যে ছেলে পড়াশুনো করবে, কিছু কাজকর্ম করবে, সংসারে ইনকাম হবে, এই ব্যাপারগুলো, মানে যেটা একটা সাধারণ বাবা মার যেমন ভাবনা থাকে আর কি, সেটাই ছিল। থিয়েটার করা নিয়ে অনেক মনোমালিন্য হয়েছে, হাত খরচা দেওয়া বন্ধ, নিজে হাত খরচা নিজে জোগাড় করতাম, এইগুলো চলেছে। তারপরে একজন হঠাৎ বলল যে তুই কি করবি সারা জীবন কি থিয়েটারটাই করবি? আমি হ্যাঁ সারা জীবন অভিনয়টাই করবি। বলছে তাহলে টিভিতে বা সিনেমা তো চেষ্টা কর, তাহলে তোর অভিনয় থেকেই তোর ইনকামটা চলে আসবে। তখন আমার মাথায় এলো চলো আমি তাহলে সিরিয়াল করলে আমি পয়সাও পাবো এবং আমার যে শখ অভিনয়টাও আমি করতে পারবো, সংসারটা চলবে। আমি এলাম এবং রাজাগজাতে আমার মানে আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমার একদিনের পার্ট ছিল, একদিন 3টে সিন, কিন্তু দর্শক নেয় সেই সিনের বা সেই দিনের টিআরপি এতটাই বেশি ছিল
চ্যানেলে আমাকে কন্টিনিউ করে আমি 4.5 বছর এই মেকাটা করেছি, এবং তারপর একটা ছবি হচ্ছে, ছবিটাতেও আমি পাঠ করেছি। আর রাজা গজা আমার সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে, আমি একটা বিয়ে বাড়িতে গেছিলাম, একটা 6 বছরের বাচ্চা, রাজা গজা আমার ক্যারেক্টারটা হচ্ছে অল টাইম লাফাতো, মানে ঘুমের সময় এরকম করছে, অল টাইম নড়তো, মানে যারা দেখেছেন তারা জানবেন। একটা 6 বছরের বাচ্চা আমাকে দেখে লাফাতে শুরু করেছে, আমার গায়ে কাটা দিচ্ছে। আমি মানে ওই 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 প্রাপ্তিটা আমি কোনোদিন ভুলতে পারবো না, যে একটা 6 বছরের বাচ্চা সে টিভিতে আমার ক্যারেক্টারটা দেখে আমাকে নর্মাল বিয়েবাড়ির পোশাকে দেখে লাফাচ্ছে, মানে এটা আমার দারুণ দারুণ প্রাপ্তি, দারুণ দারুণ। সত্যি মানে যখন দর্শকরা তাদের ফিলিংটাকে প্রকাশ করে, আর সেটা যখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমার ভালো কাজের ফিলিং তারা প্রকাশ করছে, তখন সত্যি কাজ করে মজা পাওয়া যায়। তার জন্যই বলি আমাদের প্রত্যেকটা প্রচেষ্টায় আপনাদের জন্য, আপনাদের ভালো লাগলে তবেই আমাদের প্রচেষ্টা সফল হবে। তো সুজয়, এত ভারী ভারী কথা বলার থেকে ভালো যে আমরা একটু আবার তোমার সেই হাসির কৌতুকে ফিরে যাই। আচ্ছা, তোমার পাড়ায় ওই অলোকদার কথা তুমি অনেক সময় বলতে, অলোকদার অনেক স্যাড, মানে স্যাড। দর্শক বন্ধু, আমি বলে রাখি ওই অলোকদার অনেক দুঃখের কথাও এমনভাবে উনি প্রেজেন্টেশন করতো যেটাতে আমরা হেসে ফেলতাম, বাট সেটা কিন্তু তার সত্যি মানে যদি ভালোভাবে মন খারাপের কথা আর কি। তো যাই হোক, অলোকদা প্রসঙ্গে আমি সুজয়ের কাছ থেকে কিছু শুনবো, প্লিজ আপনারাও শুনুন। অলোকদা অ্যাকচুয়ালি দেখতে হচ্ছে, তুমি তো জানো, দর্শকদেরই বলি, অলোকদা দেখতে একজন ব্রিটিশের মতো, নীল চোখ, সোনালি চুল, লোকটা ভ্যান চালায়, মানে মেলাতে পারবেন না আপনারা দেখলে। সে অলোকদা একটা অদ্ভুত টোনে কথা বলতো, অদ্ভুত টোন, এবং অলোকদা আমাদের সমস্ত আলোচনার মধ্যে না ঢুকে পড়তে চাইতো, আমরা আলোচনা করতাম। এবার কি হতো, অলোকদা যেহেতু পড়াশুনোয় একটু কম বা পড়াশুনো করেইনি, আমাদের আলোচনা সচরাচর ঢুকতে পারতো না, বিভিন্ন বিষয় নিয়ে ঢুকে। এবার আমরা একদিন কয়েন নিয়ে আলোচনা করছিলাম, তখন সবে 10 টাকার কয়েন বাজারে এসছে, কারো কাছে আছে কারো কাছে নেই, এটা নিয়ে একটা আলোচনা চলছে। হঠাৎ অলোকদা ঢুকলো, তোরা কে নিয়ে আলোচনা করিস? এবার অলোকদাকে বলছি, অলোকদা যা, এখানে একটা গুরুত্বপূর্ণ আলোচনা, এর মধ্যে ঢুকিস না। না, তোরা আমারে ক, তোরা কে নিয়ে আলোচনা করিস? এবার একজন বললো, আমরা 10 টাকার কয়েন নিয়ে আলোচনা করছি। এখনো তোরা 10 টাকায় পড়ে আসিস? পানের দোকানে দেখা এলাম 50 টাকার কয়েল, কয়েন না কিন্তু দর্শক বন্ধু, কয়েল, 50 টাকার কয়েল পুরো আঠা দিয়ে ঝুলায় রাখছে, পানের দোকানে দেখতে আইছি। আল্লাহ, ফালতু এখানে বক করিস না, যা এখান থেকে, তোরা তো পাতা দিস না, আমি অনেক কাজ জানি। এখন বলছে, এখন কি করিস? আগে ওপরের কাজ করতাম, এখন নিচের কাজ করি। মাথাটা গরম হয়ে গেল, চুপ কর, কি করিস আগে বল, উল্টো পাল্টা বলিস না কিন্তু, বাচ্চা কাচ্চা অনেকে আছে এখানে। আগে নারকেল পাততাম, এখন খোয়া ভাঙি। মানে দর্শক বন্ধু, আপনাদের কি বলবো, মানে অদ্ভুত। তারপর বললাম, তো খোয়া ভাঙিস তো কি হয়েছে? চৌধুরী গো বিল্ডিং আমি বানাইছি। আমি, তুই কি করছিস সেখানে? ও তো ঘোষ বিল্লাস বানিয়েছে চৌধুরীদের বিল্ডিং, খোয়াটা কে ভাঙছে? আমি। ও নাকি খোয়া ভেঙে পুরো বিল্ডিং করেছে। তাহলে ঠিক আছে, বিল্ডিং সম্পর্কে আগে কিছু বলিস না, তুই চুপ কর। এটা এত বড় একটা ইয়ে ভেঙে গেল, তুই জানিস? বলতো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কি করে ভাঙলো? তুই তো বিল্ডিং নিয়ে এত কিছু জানিস। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কোথায়? চৌরঙ্গিতে। চৌরঙ্গি হচ্ছে অশোকনগরের একটা জায়গা, ও ভেবেছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটা চৌরঙ্গিতে, অ্যাকচুয়ালি ওর দৌড়টা তো খুব কম। চৌরঙ্গিতে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, ধর্মতলায়। ধর্মতলায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার? বুঝতে পারছে, দিল্লিতে মনুমেন্টের পাশে। আমি গলকদা গাট্টা খাবি, এখান থেকে সরে যা, মনুমেন্টের পাশে একদমই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার না। কোথায়? আমি বললাম আমেরিকায়। তুই জানিস কি করে ভেঙেছে? বুঝতে পারছি, আমি তো জানি। কি করে ভেঙেছে? রড কম দিছিল। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটা কি রড কম দেওয়ায় ভেঙে গেছে। দর্শক বন্ধু, এই অলোকদার মতো প্রচুর লোক অনেক পাড়াতেই রয়েছে। আরেকটা আবার বলতে হবে, সেটা হচ্ছে আমাদের মনে হয় দিবানা করতে আমরা হায়দ্রাবাদে অনেকদিন ছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, প্রায় আই থিঙ্ক আমরা বোধহয় 45 ডেজ হায়দ্রাবাদে ছিলাম একসঙ্গে। এবার সেই সময় অলোকদার মেয়ের বিয়ে হয়েছিল, আমার নেমন্তন্ন ছিল, আমরাই বন্ধু বান্ধব মিলে হেল্প করে দিয়েছিলাম। আমার নেমন্তন্ন ছিল, আমি যেতে পারিনি। ফিরে এসছি, আমাকে দেখেছে, পাড়ায় আড্ডা মারছি, যাচ্ছি, তুই তো আইলি না আমার মায়ের বিয়েতে। আমি, না আমি তো হায়দ্রাবাদে ছিলাম, শুটিং ছিল। কাজই করে যা সারা জীবন, তোরা তো গরিব। তুমি অবাক হয়ে গেল, আমাকে বলছে তোরা তো গরিব। আমি, ঠিক আছে গরিব, তাও বল তোর মেয়ের বিয়েতে কি কি হলো? অনেক কিছু করছি, অনেক কিছু, পুরো হেলাইয়া দিছি, পুরো একদম পাড়া হিলাইয়া দিছি। আমি কি করেছি? ক্যান্সার রাইটিং সিস্টেমে খাওয়াইছি। আমার তো মাথা, ক্যান্সার রাইটিং সিস্টেমটা কি? ও হঠাৎ করে বলেছে ক্যাটারিং। আমি কি, হ্যাঁ তো ইয়ের ক্যাটারিং, তো রাজীবের ক্যাটারিং খাইছি। ক্যাটারিং না, ক্যাটারিং ম্যাটারিং না, তোরা গরিব, তোরা ক্যাটারিং কইস, আমি কই ক্যান্সার রাইটিং সিস্টেম।
আমি বললাম দেখ মা, তর্ক করিস না, তর্ক আমার সাথে করবি না, তর্ক করলে আমি বাঘ। আমি বললাম ঠিক আছে যা। মেয়েকে কি দিলি? একটা ঠান্ডা আলমারি দিছি, একটা গরম আলমারি দিছি। ঠান্ডা আলমারি মানে ফ্রিজ? তোরা গরিব, তোরা ফ্রিজ টিজ করবি, আমি ঠান্ডা আলমারি গরম আলমারি। গরম আলমারিটা কি? এও বোঝোস না, তোকে তো আলনায় জামা কাপড় ঝোলে। গরম আলমারি মানে আলমারি যে এর মধ্যে জামা কাপড় রাখা হয়। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপর মেয়ে এখন ভালো আছে তো? মেয়ে জামাই ওকে তো হনুমানে যাওয়ার কথা ছিল। হনুমান হনুমান, আমি আচ্ছা আচ্ছা হনিমুন হনিমুন, হ্যাঁ হনিমুন। আবার তর্ক করিস, তর্ক আমার সাথে করবি না। ঠিক আছে। তারপর যাইতে পারলো না। আমি কেন? পোলার বাবার স্ট্রোক হয়ে গেল। স্ট্রোক? আচ্ছা হ্যাঁ স্ট্রোক, বুঝতে পেরেছি। তারপর তারপর তো পুরা পিয়ারলেস, প্যারালাইসিস। তো সত্যি আমি বললাম তার আগেই যে অনেক পাড়াতেই এরকম লোক রয়েছে, তাদের দুঃখের কথাটাও এমনভাবে তারা প্রকাশ করে যেটা শুনলে হাসি পায়, বাট যদি খুব ঠান্ডা মাথায় পরবর্তীতে ভাবা হয় তখন খুব কষ্ট লাগে। বাট এই লোকগুলোকে কিন্তু আমরা আমরা অভিনয়ের মাধ্যমে বিভিন্ন জায়গাতে অনেক স্ক্রিপ্ট রাইটার তুলে ধরে, আমরা জানি না তাদের নাম। এখানে সরাসরি যেহেতু ও স্বচক্ষে দেখেছে লোকগুলোকে আর সেটাই বলছে, তার জন্য অলোকদার কথাটা আমরা বলছি সবসময়। আচ্ছা, অলোকদার ছেলে কি যেন চাকরি করতো, কিভাবে বলতো সেটা? অলোকদার ছেলে চাকরি করতো না, অলোকদার ছেলে একটা দোকানে কাজ করেছিল। এবার ওকে জিজ্ঞেস করলাম যে অলোকদা তোর ছেলে এখন কি করে? ও তো বিপ্লবের পেছনে পেছনে ঘোরে, পেছনে পেছনে ঘোরে। আমি বিপ্লবের পেছনে ঘোরে কেন? রোজ 10-12টা করে মার্ডার করে। এবার আমি তো চমকে গেলাম, মার্ডার করে? এবার আমাদের অশোকনগর একটু এরকম ছিল, একটা সময় 10-12টা মার্ডার করে। মুরগি কাটে, অ্যাকচুয়ালি বিপ্লবের মুরগির দোকান, ও অ্যাসিস্ট্যান্ট মুরগি কাটে। এটা বিপ্লবের পেছনে ঘোরে আর 10-12টা মার্ডার করে। বলবেন বলুন? আর একটু কিছু বলো। অলোকদার বিষয় থেকে সুকেশ সেন নামে একজন আছে। হ্যাঁ, সুকেশ বাবুর কথা তুমি বলেছিলে, একটু বলো। সুকেশ সেন খুব অদ্ভুত। সুকেশ সেন সবার কাছ থেকে টাকা ধার করে বিভিন্ন নাম নিয়ে, ধরুন আমার বাড়ি, আমার নাম সুজয়, সুকেশ সেন বললো অন্য জায়গায় গেলে আমার নাম সুজয়, টাকা ধার দিন, চাল দিন, ফাল দিন করে নিয়ে এসে, আর সেই লোকগুলো আমাদের বাড়িতে টাকা চাইতে চলে আসে। এবং সুকেশ সেনের কাছ থেকে যখন টাকার জন্য চাপ দেওয়া হয় তখন সুকেশ সেন পুরো চেঞ্জ হয়ে পাগলের মতো হয়ে যায়। হরিবল হরিবল হরিবল, আমার মাথাটা গেছে, এই করে করে সে চলে যায়। এবার কালু আছে হচ্ছে বিল্ডার্স, তাও সে খুব অদ্ভুত। সে সুকেশ সেনের বাড়ি তৈরি করেছিল, প্রায় 4 লাখ টাকা খরচা করে বাড়ি হয়েছে। দর্শক বন্ধু, সুকেশ সেন মাত্র 15,000 টাকা পেমেন্ট করেছিল। কালু রোজ আসতো, সপ্তাহান্তে টাকা নিতে আসতো, আর সুকেশ সেনের বউ মারপিট করে খামচাখামচি করে করতো। আর কালু আসতো, এসে ওষুধপত্র, চাল ডাল সব কিনে দিয়ে চলে যেত। আর কালু রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁদতো। সুকেশ সেনের ছেলে, সে তো এই ব্যাপারে এতগুলো বোঝে না। একদিন বাবা মার মারপিট দেখে সে সুকেশ সেনের মাথায় সত্যি একটা হাতুড়ি বাড়ি দিয়ে দিল। তখন সুকেশ সেন সত্যিকারের পাগল হলো। হরিবল হরিবল, আমার ছেলে আমার মাথায় হাতুড়ির বাড়ি দিয়ে দিল রে, দিয়ে দিল বলে পাগল হলো। কালু আর টাকা পেল না এবং মনের দুঃখে কালু এখন পাগল। অসাধারণ, অসাধারণ। আজ তোমার সঙ্গে অনেকক্ষণ আড্ডা দিলাম, ভাল লাগলো। তো সুজয়, তোমার লাস্ট আমি তোমার সঙ্গে কাজ করেছিলাম আই থিঙ্ক লাভ এক্সপ্রেসে। তারপরে আমাদের দুজনের একসঙ্গে কাজ করাটা অনেক মানে টাইমের জন্য হোক কিংবা একসঙ্গে শিডিউল বনেনি, সেটাও হতে পারে। তো এই মুহূর্তে তোমার লাস্ট আমি লোকনাথে দেখলাম। তোমার আপকামিং কি প্রজেক্ট বাকি রয়েছে যেটা আমরা দেখতে পারি টিভিতে? লোকনাথ নয়, এটা ছবিও করলাম, SOS কলকাতা বলে ছবিটা রিলিজ করেছে কদিন আগে, এখনো হলে আছে। এই প্যান্ডেমিক সিচুয়েশনে যেখানে অনেকের কাজ নেই, কারো কাজ আছে, অর্ধেক মাইনে হয়ে গেছে, রোগের একটা ভয় রয়েছে, তো এর মাঝে না আমার একটা জিনিস থেকে হারিয়ে গেছি, সেটা হলো হাসি, খুশি। হাসি এবং খুশি এই দুটো জিনিস একটা মানুষের জীবনে খুব জরুরি মন ভালো থাকার জন্য। আর মন ভালো না থাকলে নিজের স্বাস্থ্য খারাপ হতে থাকে। তো আজকে বসে আমার মনটা সত্যি খুব ভালো হয়ে গেছে, আশা করি আপনাদেরও ভালো লাগছে। সুজয়, পিয়ালদার দাদার ব্যাপারে কিছু বলতে তুমি একটু বলো না প্লিজ। প্রথমেই বলবো, পেট খারাপ, মন খারাপ, মাথা খারাপ, সব খারাপের একটাই ওষুধ, দিল খুশ। মনটাকে খুশি রাখুন, মনটাকে খুশি রাখুন, সব ভালো থাকবে। জ্বর হয়েছে হাসুন, পেট খারাপ হয়েছে হাসুন, মাথা ব্যথা করছে হাসুন, সব ঠিক হয়ে যাবে। পিয়ালদার দাদা খুব মজার মানুষ, মানে উনি খুব সিরিয়াসভাবে খুব মজার কথা বলতেন।
এবার একদিন আমি পিয়ালদার বাড়িতে যখন প্রথম যাই, পিয়ালদা আমাকে নিয়ে যায়, পিয়ালদার সাথে একসাথে থিয়েটার করতাম, পিয়ালদা আমাকে নিয়ে যায় দাদার সাথে পরিচয় করায়। আমি বললাম, পিয়ালদা বললো, দাদা এই হচ্ছে সুজয়, আমার থিয়েটারের বন্ধু, আর এই হচ্ছে আমার দাদা। দাদা, আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, এবার দাদা হঠাৎ হাত তুলে নমস্কার নমস্কার করলো। আমি হঠাৎ খুব মানে কি বলবো, খুব বোকার মতো বলে ফেললাম, দাদা নমস্কারের কি দরকার ছিল? পিয়ালদা দাদা আরো গম্ভীর হয়ে বললো, প্রথমবার এসছো, খুশি তো দেখাতে পারিনি। পুরো বোকা হয়ে গেলাম। তারপরে দেখি আমাদের পাড়াগাঁয়ে, মানে আপনারা যারা একটু পাড়াগাঁয়ে থাকেন তারা হয়তো দেখে থাকবেন, মানে কলকাতা শহরের একটু ভেতরে বা একটু বাইরে বলছি, তারা দেখবেন নারকেল পাড়াবেন, নারকেল সুপারি পাড়াবেন, সুপারি এই করে কিছু ভেন্ডাররা যায় আর কি। তারা বলে হ্যাঁ আসুন নারকেল পাড়াবো, নারকেল পারলো। এবার পিয়ালদার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, নারকেল পাড়াবেন, নারকেল। পিয়ালদা দাদা হঠাৎ ডাকলো, এই শোনো। লোকটা আসলো, হ্যাঁ দাদা নারকেল পাড়াবেন? আপনার ঝুনো হয়েছে অনেক কিছু। পিয়ালদা হঠাৎ আরো গম্ভীর, পরের ফলের দিকে নজর কিসে রায়, কানের গোড়ায় এক থাপ্পড় মারবো। লোকটা ভয় পেয়ে চলে গেল। আমি অবাক, আমি তো বুঝতে পারছি না যে আরো কি কি দেখবো। তার মধ্যে চা এসছে, চা করতে গিয়ে আমি একটা কাপ ভেঙে ফেলেছি, আমাকে বলেছে কাপের দাম পরে দিয়ে যাবে, আমি যদি দিইনি এখন। এবার একটা ভিখারি এসছে, বাবু দুটো ভিক্ষে হবে? ভিখারিটাকে বললো বসুন। বসে এবার উনি বসে আছে, ভেবেছে হয়তো বেশি কিছু দেবে। হঠাৎ কিছুক্ষণ পর রেডি ফেডি হয়ে বললো, চলুন আমিও ভিক্ষে করতে পারবো, আপনিও বেরিয়েছেন, একসাথে যাই। অবাক হয়ে গেলাম। স্টেশনে একদিন দেখা ওনার সাথে, একটা ভিখারি এসছে, এসে বলছে, দাদা দুটো টাকা দিন না। বললো স্টাফ। আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখবেন সরকারি বাসের কর্মচারীরা বলেন না স্টাফ, আর কন্ট্রাক্টররা চলে যায়। ভিখারিটাকে বললো স্টাফ, আর ভিখারিটা চলে যায় স্টাফ শুটে। তারপর ফোঁটা পড়ায় এক একজন লোক, না ফোঁটা পড়িয়ে 2 টাকা। একজন ফোঁটা পড়িয়েই ইয়ে করেছে, বাটাটা বেরিয়েছে, সামনে দিয়েছে। হঠাৎ করে পিয়াল দাদা সেখান থেকে 4-5 টাকা তুলে নিয়েছে। বলছে কি, এই দেখ 4-5 টাকা ধার নিয়েছি, 4-5 টাকা করে দিলে হবে না কিন্তু, ঠিক আছে? একবারে 500 টাকা দিবি তাহলে হবে না। লোকটা আর ভুলেও পিয়ালদার দাদা কেন আমাদেরকেও ফোঁটা পড়াতে আসে না। চেনে যাচ্ছি, হঠাৎ করে একটা বাচ্চা, আমি দাদের মলম খাবো, মানে কিছু বাচ্চা আছে না, মানে যা আসে তাই খেতে চায়। একজন এসে দাদের মলম, দাদের মলম খাবো বলে চিৎকার করে কাঁদছে। আমরা সবাই খুব বিরক্ত যে একটা বাচ্চা দাদের মলম খেতে চাইছে, মানে গার্জিয়ানের শিক্ষা নেই। হঠাৎ বাচ্চাটার মা, আসলে এখানে এত চিৎকার না, এই জন্য আমার বাচ্চা একদম সহ্য করতে পারছে না। পিয়ালদার দাদা হঠাৎ বলল, বড় হয়ে মাইক্রোর ব্যবসা কি করে করবে যদি এখন চিৎকার সহ্য করতে না পারে? মহিলা চুপ, কিছু বলতে পারছে না। পিয়ালদার দাদা একটা স্কুলে চাকরি করত, সেই স্কুলে একজন দপ্তরি ছিল হরি হচ্ছে ঘন্টা বাজাতো, ফাইল এদিকে নেওয়া, ছুটির নোটিশ নিয়ে যাওয়া, এই ধরনের কাজ করতো আর কি, পিওন অ্যাকচুয়ালি। একদিন দুপুর 12টা-1টার সময় হরি, ছুটির ঘন্টা কেমন হয়, টাং ডাং 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 করে সব ঘন্টা বেজে যায়। হঠাৎ হরি সব ঘন্টা বাজিয়ে দিল, টাং ডাং 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 করে বাজিয়ে দিল। এবার স্কুলে পাঁচিল নেই, সমস্ত স্টুডেন্ট ছুটির ঘন্টা শুনে বাড়ি চলে গেল। সব টিচাররা খুব খচে গেলেন হেডমাস্টারের ওপর, কেন কি হয়েছে আসলেন, কি ব্যাপার? হেডমাস্টারও নিজেও বুঝতে পারছে না কেন ছুটির ঘন্টা পড়লো। হরি আসলে, এই হরি তুমি ছুটির ঘন্টা কেন দিলে? না কি বলেন তো মাস্টার, আমার তো হাওড়ায় যেতে হবে, ওই পায়খানার প্যান্টটা খারাপ হয়ে গেছে, ওটা আনতে। তা ভাবলাম যখন ঘন্টা বাজানো যখন আমার কাজ, তাহলে একেবারে সব ঘন্টা বাজিয়ে দিই না কেন, তাই সব ঘন্টা বাজিয়ে দিয়েছি, দিয়েও হাবড়া চলে যাবে। অসাধারণ। আরেকজন আছে মাস্টারমশাই, তার বয়স প্রায় 85 থেকে 90 বছর বয়স, কিন্তু সার্ভিস বুকে 35। তিনি সংস্কৃতের মাস্টার, ক্লাসে আসেন। আর ওনার ক্লাসে খুব নিয়ম মেনে চলা হয় আর কি। উনি ক্লাসে আসার পর একটা স্টুডেন্ট চলে যায়, গিয়ে 1 গ্লাস জল নিয়ে আসে। উনি জলটা খান, জলের তলানিটুকু টেবিলে ঢেলে চকগুলো গুঁড়ো করেন, আর বলেন স্টুডেন্টদের উদ্দেশ্যে, কে টিপ পড়বা? স্টুডেন্টরা একজন করে আসে, টিপ পড়ে চলে যায়। এই হচ্ছে আমাদের সংস্কৃতি, পিয়ালদার দাদা স্কুলে। অসাধারণ আড্ডা কিন্তু জমে গেছে। তো সবচেয়ে বড় কথা হলো সুজয় কিন্তু আমাদের প্রচুর হাসালো, আনন্দ দিল। জানি না আপনাদের কেমন লেগেছে, আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকবেন, আবার দেখা হবে। সাবস্ক্রাইব করবেন, হাসবেন, সাবস্ক্রাইব করবেন, মজা করুন, চুটিয়ে মজা করুন, আনন্দের সাথে বাঁচুন। নমস্কার।